হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয় অর্থাৎ হিস্ট্রির থার্ড সামেটিভ এক্সামের জন্য তোমরা জানো রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম সেট বীরভূম জেলা স্কুলে যদি রয়েছে সেটির সমাধান নিয়ে আজকের ভিডিও। প্রশ্নের অ্যান্সার সোর্স সমস্তটা লাইভ তোমাদের দেখিয়ে দেবো, তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা ইতিহাস বিষয়ের থার্ড সেমেটিভ এক্সাম বীরভূম জেলা স্কুলের প্রথমে যেটি রয়েছে সেটা হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে দেখো কি রয়েছে, এখানে কিন্তু 14টা রয়েছে, 1 নম্বর করে, তাই 14 নম্বর এখানে পাবে তোমরা। এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার দেবে ধীর দাগ উইলিয়াম কেরি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরের প্রশ্নটা দেখো, ন্যাতাভিয়ন নিয়ন্ত্রণ আইন পাস করেন কে? সঠিক অ্যান্সার দেবে এ দাগ লর্ড লিটন। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, প্রভৃতি অ্যান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লেখেন কে? লিখেছেন বইটি লিখেছেন দাদাভাই নৌরজি। ঠিক আছে, এ দাগটি সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, জাতীয় মেলার পরবর্তীকালে নাম হয় কি? নাম হয় জাতীয় মেলা পরবর্তীকালে নাম হয়েছিল অপশন বি দাগ হিন্দু মেলা, সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো 5 দাগের কি বলেছে, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে কত সালে? তো জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, সঠিক অ্যান্সার দেবে সি দাগ 1906 সালে। পরবর্তী প্রশ্নটি দেখো 6 নম্বর দাগের কি বলছে, ভারতে গান্ধীজির প্রথম অহিংসা সত্যাগ্রহ আন্দোলন হলো কোনটি? তো সঠিক অ্যান্সার দেবে এ দাগ চম্পারণ সত্যাগ্রহ, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী 7 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, প্রো চেঞ্জার দলের নেতা ছিলেন প্রো চেঞ্জার দলের নেতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা এবার দেখে নিই। 8 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, জাতীয় কংগ্রেস দল পূর্ণ স্বাধীনতার দাবি তোলে, সঠিক অ্যান্সার হবে অপশন এ লাহোর অধিবেশনে। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, 3টে গোল টেবিল অধিবেশনেরই যোগদান করেছিলেন 3টি গোল টেবিল অধিবেশনেই যোগদান করেছিলেন কে? সঠিক অ্যান্সার দেবে অপশন এ আম্বেদকর। ঠিক আছে, পরবর্তী 10 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন কে? সঠিক অ্যান্সার দেবে অপশন এ মাস্টার দা সূর্য সেন। পরবর্তী প্রশ্নটি দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন অপশন ডি সুভাষচন্দ্র বসু, সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, 12 নম্বর প্রশ্ন, ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় কত সালে? ভারতে ইংরেজি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয় কত সালে? সঠিক অ্যান্সার দেবে অপশন এ 1835 সালে। পরবর্তী 13 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, পাকিস্তান কথাটি প্রথম উত্থাপন করেন কে? প্রথম উত্থাপন করেছিল? সঠিক অ্যান্সার দেবে অপশন সি চৌধুরী রহমত আলী। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 15 দাগের, ভারতের সংবিধানের মূল রূপকার ভারতের সংবিধানের মূল রূপকারকে? সঠিক অ্যান্সার দেবে সি ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। তো এই ছিল 14টা MCQ বীরভূম জেলা স্কুলের প্রথম সেটে থাকছে। তারপরে যেটি থাকছে সেটা হলো তোমাদের 2 নম্বর দাগের। ঠিক আছে, কি থাকছে দেখে নাও। 2 নম্বর দাগে থাকছে এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে তোমাদের সুবিধার্থে সব কটি প্রশ্নের অ্যান্সারই আমরা করে দেবো। ঠিক আছে, প্রথমেই দেখো যে প্রশ্নটা থাকছে সেটা হলো ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় বিনায়ক দামোদর সভাকরকে। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার, বিনায়ক দামোদর সভাকরকে। পরবর্তী 2 নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, রশিদ আলী দিবস কবে পালিত হয়? তো রশিদ আলী দিবস পালিত হয় দেখে নাও কবে, 12ই ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার 12ই ফেব্রুয়ারি। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, মুসলিম লীগ কে প্রতিষ্ঠাতা করেন? তো মুসলিম লীগ কে প্রতিষ্ঠাতা করেছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেছিল নবাব আলিমুল্লাহ। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তো ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার 4 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1949 সালে 26শে নভেম্বর। 1949 সালে 26শে নভেম্বর, এটা হবে সঠিক অ্যান্সার।
এ পরবর্তী 5 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? তো নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে দেখো কি মেধা পাটেকর। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি মেধা পাটেকর। পরবর্তী প্রশ্ন 6 নম্বর দাগে দেখো কি হবে, সিঙ্গুর আন্দোলনের প্রথম শহীদকে, এই প্রথম শহীদকে, সঠিক অ্যান্সারটি হবে কি দেখো, সঠিক অ্যান্সার হবে তাপসী মল্লিক। এটা হবে সঠিক অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো 2 নম্বর দাগের সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল 1 নম্বর দাগের। এবার দেখো বি 2 এর এ হয়ে গিয়েছে, এবার 2 এর বিটা দেখো কি রয়েছে, তোমাদের কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ মেলানো দিয়েছে, অর্থাৎ ডান দিকের সাথে বাম দিক মেলাতে হবে। ফার্স্টে যেটা রয়েছে সেটা হলো চিত্তরঞ্জন দাস, তো এটা একদম হবে সি এর দাগের। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস সি, স্বরাজ্য দল। ঠিক আছে, পরবর্তী দেখো বিনয় বাদল দীনেশ, এটা একদম সরাসরি হবে দ্বি দাগ হবে, অলিন্দ যুদ্ধ হবে। তারপর দেখো রামপ্রসাদ বিসমিল, এটা হবে সরাসরি এ দাগ হবে, কাকেরি ষড়যন্ত্র মামলা। ঠিক আছে, আর দেখো 4 নম্বর দাগ লক্ষ্মী সায়ল, এটা যেটা হবে সেটা হলো বি দাগ, ঝাঁসির রানী ব্রিগেড। এই হলো তোমাদের ডান দিক বাম দিক খস্তম্ভ মেলানো। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট পেজে যাই, কি আছে দেখে নিই। দেখো পরের পেজে তোমাদের সি নাম্বার দাগের কি রয়েছে, এখানে কিন্তু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রথমে যেটা আছে সেটা হলো দেশকে সীমান্ত গান্ধী বলা হয়, তো কি বলা হয় কাকে? প্রশ্ন আনসারতে দেখো খান আব্দুল গফর খানকে বলা হয়। ঠিক আছে, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। পরবর্তী প্রশ্ন 2 নম্বরতে দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, তো 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, 2 নম্বর দাগের সঠিক অ্যান্সার, সেটা কিন্তু 2 নম্বর দাগের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর দাগের কি বলেছে, লোকসভার সভাপতিত্বকে করেন, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ঠিক আছে, স্পিকার হবে সঠিক অ্যান্সার 3 নম্বর দাগে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এখানে ঠিক ভুল নির্বাচন করতে বলা হয়েছে, যেটি ঠিক সেটি তোমরা ঠিক লিখবে, যেটি ভুল সেটা ভুল লিখবে। প্রথমে দেখো এখানে কি রয়েছে, নৌযান ভারত সভা তৈরি করেন ভগৎ সিং, এটা সঠিক, তার জন্য ঠিক হবে। ঠিক আছে, তো এখানে যেটা আছে না তিনটেই হবে ঠিক। ঠিক আছে, সব সঠিক, তাই ঠিক তোমরা 3টে লিখবে। ঠিক আছে, তো আমাদের তাহলে এখানে সব কথাই 1 নম্বর দাগে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বর দাগে চলে আসবো, যেখানে বলেছে 2-3টে বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের সুবিধার্থে আমরা সব কটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। 3-এর 1-এর দাগের প্রথমে যে প্রশ্নটা আছে সেটি হলো জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মতাদর্শনের পার্থক্য লেখো। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা তোমাদের সহায়িকা বই থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে তোমরা করে নেবে, এই যেটি দেখছো এখান থেকে তোমরা লিখবে। ঠিক আছে, এখান থেকে লেখা শুরু করবে, একদম এই অবধি মানে পার্থক্য করা অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি থামিয়ে নাও বা স্ক্রিনশট করে নাও, দিয়ে খাতায় লিখে ফেলো, থার্ড পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের খুবই কাজে লাগবে। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 2 নম্বর দাগের প্রশ্ন বলেছে খিলাফত আন্দোলন কাকে বলে। তো খিলাফত আন্দোলন কাকে বলে এগুলো তোমরা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে, তবুও তোমাদের সুবিধার্থে এবং ভালো পরীক্ষা প্রস্তুতির জন্য সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছে একদম। তোমরা দেখতেই পাচ্ছ খিলাফত কাকে বলে, এই প্রশ্নের অ্যান্সারটি এখান থেকে একদম এই অবধি তোমরা করবে, তাহলে কিন্তু একদম সম্পূর্ণভাবে খুবই ভালোভাবে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 3 নম্বর প্রশ্ন হোম রুল আন্দোলন বলতে কি বোঝো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা খুব ভালোভাবে খুঁজে পেয়েছি, তোমাদের সহায়িকা বই থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো হোম রুল আন্দোলন কি সেই বিষয় নিয়ে দেখো তোমাদের সামনে রাখছি। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ হোম রুল আন্দোলন। ঠিক আছে, বা হোম রুল মুভমেন্ট, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিও থামিয়ে নাও, বারবার বলছি স্ক্রিনশট করে নাও, পরীক্ষা প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন রাজাজির সূত্র কি। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা মানে বই থেকে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি, যেটি তোমাদেরকে স্ক্রিনে রাখবো, তাই তোমরা অবশ্যই ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। এই যেটি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো এই প্রশ্নের অ্যান্সার, এইখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সিরাজা বা এই যে প্রশ্ন ব্যাপারটা আছে এখান থেকে এইটুকু লিখলে কমপ্লিট হয়ে যাবে। আবার বলো ভিডিও স্ক্রিনশট করে নাও বা ভিডিও থামে লিখে নাও খাতার মধ্যে। ঠিক আছে,
এইটুকু লিখলে পারে তোমাদের কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা রাজাজির সূত্র এতে কিন্তু হয়ে যাবে। পরবর্তী 5 নম্বরতে দেখো কি বলেছে, মাস্টার দা সূর্য সেন কেন স্মরণীয়। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা মানে বই থেকে খুব সহজে বের করেছি, তোমরা দেখে নাও। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা স্ক্রিনে রাখলাম, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী শর্তে করে নেবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এই অবধির মধ্যে থেকে মেন পয়েন্টটুকু লিখলে পারে কিন্তু মাস্টার দা সূর্য সেন স্মরণীয় কেন সেটা কিন্তু হয়ে যাবে। চলো পরবর্তী আবার বলবো, তোমরা দেখে নাও ভালো করে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 6 নম্বর দাগের প্রশ্ন, ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা খুবই সুন্দরভাবে পেয়েছি, খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, পেজ নাম্বার কিন্তু 148-এ। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় যেখানে ভারত রাষ্ট্রের নিজস্ব, এখান থেকে শুরু করে একদম ধর্মাচরণ করতে পারেন এই অবধি লিখলে পারে কিন্তু তোমাদের ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখায় কি লেখা আছে। সাদাটা কি বলেছে দেখো, সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করো। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা সহায়িকা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মৌলিক অধিকার যে কোনো তোমাদের 2টি লিখতে বলেছে, তোমরা যে কোনো কিছু লিখতে পারো এখান থেকে। এখানে কিন্তু অনেকগুলি রয়েছে, তোমরা যে কোনো 2টি লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদেরকে দেখা দিয়ে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, যেখানে বলেছে তেভাগা আন্দোলন কাকে বলে। তো এই প্রশ্নের অ্যান্সারটা, তেভাগা আন্দোলন এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু সুন্দরভাবে লিখেছি, তোমরা কিন্তু এখান থেকে দেখে নাও। দেখতে পাচ্ছ এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমরা ভালোভাবে কমপ্লিট করেছি। ফ্লাউড কমিশনের সুপারিশের ভিত্তিতে বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে 1946 খ্রিস্টাব্দে বাংলার কৃষকেরা যে তীব্র জমিদার বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল তা ইতিহাসে তেভাগা আন্দোলন নামে পরিচিত। এবার তেভাগা আন্দোলন সম্বন্ধে তোমরা একটু বিস্তারিত বৈশিষ্ট্য বা এর কারণগুলো লিখতে পারো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তেভাগা আন্দোলনের এখানে কিছু বৈশিষ্ট্য কারণ সমূহ লেখা আছে, তো এখান থেকে একটু অ্যাড করে দিলে তোমাদের কিন্তু ভালো হয়। তার পাশাপাশি তেভাগা কৃষকদের আন্দোলনের বিবরণ এখানেও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই এগুলা ভালো করে স্ক্রিনশট করে নাও বা তোমরা লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, টিকা লেখো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। তো অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা লিখে নিয়েছি, লিখে কমপ্লিট করেছি, তোমরা দেখে নাও। ভারতের লর্ড কর্নওয়ালিসের শাসন পদ্ধতি বিষয়ে অনুসন্ধান করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট 1808 খ্রিস্টাব্দে একটি কমিটি গঠন করে। এই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন রচিত হয়। এই আইনের দ্বারা কিন্তু কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছিল। তো এই অবধি এখান থেকে লিখে পারতে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে 10 নম্বরটা কি বলেছে, ব্রহ্ম সমাজ ও ব্রহ্ম আন্দোলনের বিভাজন কেন ঘটেছিল। এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা একদম খুব ভালোভাবে কিন্তু টেক্সট বই থেকে খুঁজে পেয়েছি, এই মানে বই থেকে তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই প্রশ্নের অ্যান্সারটা স্ক্রিনশট করে তোমাদের লাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখে নাও ভালো করে। এগুলি কিন্তু তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে অথবা লিখে নেবে, পরীক্ষার জন্য খুবই কিন্তু প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। এবার দেখো আমরা 4 নম্বর দাগের চলে আসবো। 4 নম্বর দাগের 1 প্রশ্নটা কি বলেছে দেখো, ইলবার্ট বিল আন্দোলন কাকে বলে অথবা সুরাত বিচ্ছেদ কি। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা একদম শর্টকাটে 3 নম্বরে যেহেতু রয়েছে, ঠিক আছে, তাই আমরা কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি 3 নম্বর। এখানে 3 নম্বর মানের জন্য তোমরা এইটুকু লিখলে হবে, ঠিক আছে। ইলবার্ট বিল বিতর্ক কি, এখান থেকে ইউপি লিখবে, অথবা তোমরা তোমাদের টেক্সট বইও কিন্তু এটি পেয়ে যাবে। টেক্সট বইয়ে যদি তোমরা বের করো তাহলে কিন্তু তোমরা 132 নাম্বার পেজে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ইলবার্ট বিল বিতর্ক, সরি 198 না, 132 না, ওইটা হবে 98, ঠিক আছে। টেক্সট বইয়ের 98 পেজ। তার পাশাপাশি দেখো এখানে রয়েছে সুরাত বিচ্ছেদ কি। তো এই প্রশ্নের অ্যান্সারটিও কিন্তু আমরা পেয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা এই পর্যন্ত লিখলে পারে তোমরা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এখান থেকে পড়ে নিয়ে শর্ট করে কিন্তু লিখে দেবে সুরাত অধিবেশন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, তুমি কি গান্ধীজির স্বরাজ ভাবনাকে সমর্থন করো। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অথবা
চৌরাচুরির ঘটনা কি? এই কোশ্চেন অ্যান্সারটা আমরা দেখিয়ে দিচ্ছি, আর এইটি তোমরা বইয়ে আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ চৌরাচুরির ঘটনা, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা তোমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 119 কিন্তু এটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে, লাহোর প্রস্তাব কি, কিভাবে পাকিস্তান কথাটির উৎপত্তি হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটিও আমরা পেয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এখান থেকে এই অবধি তোমরা কমপ্লিট করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার একসঙ্গে। তো চলো, তোমাদের এই পেজ নাম্বার হচ্ছে 142 নম্বর পেজে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি বলেছে, প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলা হয়? তো প্রো চেঞ্জার ও নো চেঞ্জার কাদের বলা হয়, চলো এটা তোমাদের দেখিয়ে দিই। স্ক্রিনের ওপর তোমাদের রাখছি, তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি? তো ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি, প্রশ্নের অ্যান্সারটি তোমরা অন স্ক্রিনে দেখে নাও। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা এখান থেকে এই অবধি তোমরা লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা 5 নম্বর দাগে চলে আসছি। 5 নম্বর দাগের একের প্রশ্নটা কি বলেছে দেখো, টিকা লেখো দিয়েছে। তো এই টিকা লেখোটা আমরা কিন্তু মানে বই থেকে খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অন স্ক্রিনে দেখে নাও। জালিয়ানবাগের হত্যাকাণ্ড, তো এই প্রশ্ন অ্যান্সারটা টেক্সট বই থেকে খুঁজে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এইটি এই অবধি লেখা আছে, তোমরা এই অবধি লিখবে, এই অবধি, এখান থেকে এই অবধি লিখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। পেজ নাম্বার হচ্ছে তোমার 118 থেকে 119, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি? তো জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ কি, প্রশ্ন অ্যান্সারটিও তোমাদের দেখিয়ে দিচ্ছে। দাঁড়াও, এই যে প্রশ্নগুলো দেখছো এগুলি লাস্টে বলে দিচ্ছে, তার আগে তোমরা এই স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন এই প্রশ্নটা তোমরা দেখে নাও। এই অবধি তোমরা লিখবে, এখান থেকে শুরু করে এখান অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর বাদবাকি যে প্রশ্নগুলো থাকছে, গান্ধী সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেস, 1940 খ্রিস্টে নৌ বিদ্রোহ, আর আজাদ হিন্দ ফৌজ, এটা আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবে। চলো এগুলোকে দেখে নাও।